আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আমাদের আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ড্রাগনের মুখোশ। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের জন্ম 1973 সালে কলকাতা শহরে। ইতিহাস নিয়ে মাস্টার্স করলেও সাহিত্য চর্চাই ছিল তার প্রথম প্রেম। 2016 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পান শিশু কিশোর একাডেমি পুরস্কার। আজকের গল্প ড্রাগনের মুখোশ আমরা নিয়েছি লালমাটি থেকে প্রকাশিত কালো ঘুড়ি এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে ড্রাগনের মুখোশ। একজনের গলা শোনা গেল। ও মশাই, শুনছেন? সেই গলার শব্দ শুনে সৈকত তাকিয়ে দেখল জানলার ওপাশে নিজেরই বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছেন বিশু মিত্তির। তাকে দেখে কিছুটা বিস্মিত হয়ে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে সৈকত বলল, হঠাৎ কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? কোনো খোঁজ খবর নেই? ফিরলেন কবে? বিশুবাবু হেসে জবাব দিলেন, আজই সকালে ফিরেছি। হঠাৎ একটা জিনিসের খবর পেয়েছিলাম, তার খোঁজে এক জায়গায় গিয়েছিলাম। কি জিনিস? বিশুবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আপনি কি আমার বাড়ি এখন একবার আসবেন? তাহলে সেটা আপনাকে দেখাবো। বিকেল হয়ে আসছে। সৈকতের এখন কোনো কাজ নেই। কয়েক সপ্তাহ গল্পগুজব হয়নি বিশুবাবুর সাথে। সে বলল, আমি আসছি। সৈকত যে বাড়িতে ভাড়া থাকে সে বাড়ি থেকে বিশুবাবুর বাড়ির পিছনের বারান্দার ব্যবধান হাত ছয়েকের। বিশুবাবুর বারান্দার মুখোমুখি দোতলার এ ঘরে মাস ছয়েক হলো সৈকত আছে। একলাই থাকে সে। বিশুবাবুও একলাই থাকেন তার প্রাচীন পৈতৃক বাড়িতে। এ পাড়ার লোকজন কেউ কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করে না, কিন্তু সৈকতের ঘরের জানলা আর বিশুবাবুর বারান্দা মুখোমুখি হওয়ায় দুজনের মধ্যে বেশ একটা পরিচয় গড়ে উঠেছে। সৈকত বেশ কয়েকবার বিশুবাবুর বাড়ি গিয়েছে। বিশুবাবুর পার্ক স্ট্রিটে একটা ছোট কিউরিও শপ আছে, আর আছে এক অদ্ভুত শখ। তাদের দু বাড়ির মধ্যে অনুচ্চ একটা প্রাচীর। বিশুবাবুর বাড়ি যেতে হলে 3টে বাড়ি পেরিয়ে যেতে হয় সৈকতকে। সৈকতের বাড়ির ঠিকানা 4 নম্বর হরিপদ মিত্তির লেন, আর বিশুবাবুর 8। কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে রাস্তায় নেমে এলো সৈকত। কলকাতা শহরের মধ্যে আরও একটা লুকোনো কলকাতা আছে, যেখানে শহরের লোকজনের কোলাহল, গাড়ি ঘোড়ার শব্দ প্রবেশ করে না। সরু সরু সব গলি, তার দুপাশে রোয়াক আর দোতলার ঝোল বারান্দাওয়ালা পুরনো দিনের সব বাড়ি। 150-200 বছর তাদের বয়স। বাড়িগুলোর পাখি তোলা দরজা জানলায় শেষ কবে রং হয়েছে কেউ বলতে পারে না। সদর দরজার গায়ে খসে যাওয়া পঙ্খের কাজ বা মাথার ওপর ছোট্ট কুলিঙ্গিতে সুর ভাঙা রংচটা ছোট্ট গণেশ মূর্তি। কোনো বাড়ির চিলেকোঠা থেকে বটের ঝুড়ি নেমেছে, কোনোটার বারান্দার রেলিং ভেঙে ফোকলা হয়ে গিয়েছে। গলির রাস্তায় লোকজন বিশেষ থাকে না। নির্জন দুপুরে মাঝে মাঝে শুধু টানা রিকশার টুংটুং ঘণ্টার শব্দ বা ফেরিওয়ালার ডাক শোনা যায়। উত্তর কলকাতায় সৈকতদের এই পাড়াটা অনেকটা এমনই। 3টে বাড়ি টপকে সৈকত পৌঁছে গেল বিশুবাবুর বাড়িতে। সদর দরজায় গিয়ে সে বাড়িতে ঢুকতেই নিস্তব্ধ উঠোন থেকে এক ঝাঁক গোলা পায়রা ডানা ঝাপটিয়ে দোতলার কার্নিশের দিকে উড়ে গেল। উঠোন ঘিরে 3 দিকে সার সার তালাবন্ধ ঘর। এক কোণের অন্ধকার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে সৈকত গিয়ে ঢুকল বিশুবাবুর বৈঠকখানায়। সে ঘরে টেবিলের ওপরে নিজের চেয়ারে বসে আছেন তিনি। সৈকত তার মুখোমুখি টেবিলের এপাশে বসে ঘরের চারপাশ একবার দেখল। এ ঘরে ঢুকলে বেশ অদ্ভুত লাগে সৈকতের। মাথার ওপর কড়িবর্গা থেকে টেবিলের ওপর নেমে আসা সেকেলের ঝুলন্ত বাতির কাপা কাপা আলোয় সার সার মুখ যেন চারপাশের দেওয়াল থেকে চেয়ে থাকে সৈকতের দিকে। নানা রকমের সব মুখ। আসলে এগুলো সব মুখোশ। সারা পৃথিবী থেকে এগুলো সংগ্রহ করে এনেছেন বিশু মিত্তির। এটাই তার শখ। মহিষের শিংওয়ালা আফ্রিকান উপজাতিদের কাঠের মুখোশ,
ভয়ঙ্কর দেখতে রংচঙে তিব্বতীদের অপদেবতার মুখোশ, মধ্যযুগের সৈনিকদের ধাতব মুখোশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ডামিরা যে মুখোশ পরত সেই মুখোশ। নানা রকমের মুখোশ টাঙানো বিশুবাবুর বৈঠকখানাকে মুখোশের জাদুঘর বললেও অত্যুক্তি হয় না। এমনকি বিশুবাবুর নিজের মুখের মতো হুবহু দেখতে ল্যাটেসের তৈরি একটা মুখোশও তার চেয়ারের ঠিক মাথার ওপরই দেওয়ালের গায়ে টাঙানো আছে। দেখলে মনে হয় কেউ যেন তার মাথা কেটে দেওয়ালের গায়ে বসিয়ে দিয়েছে। ইউরোপের কোনো দেশ থেকে নিজের এই মুখোশটি বানিয়ে এনেছেন তিনি। সৈকত দেওয়ালগুলোর দিকে তাকিয়ে নেওয়ার পর বিশুবাবুর উদ্দেশ্যে বলল, আপনার অন্তর্ধান রহস্য সম্বন্ধে এবার বলুন। বিশুবাবু বললেন, আমার মুখোশ সংগ্রহের বাতিকের কথা তো আপনার জানাই আছে। হঠাৎই এক অদ্ভুত মুখোশের খোঁজ পেয়ে আমি ছুটেছিলাম ভারত ভুটান সীমান্তের এক জায়গায়। সে কোন জায়গা জানতে চাইল সৈকত। বিশুবাবু জবাব দিলেন, সে জায়গা ম্যাপে তেমনভাবে আঁকা নেই, ট্রেক করে যেতে হয়। আপনাকে বললে ঠিক বুঝবেন না। পাহাড় আর জঙ্গলে ঘেরা সেই জায়গায় ভুটানিদের এক প্রাচীন মন্দির মানে প্যাগোডো আছে, ড্রাগন প্যাগোডো। ভুটানের প্রাচীন আদিবাসী সরচপড়া থাকে সেখানে। ভারী অদ্ভুত তারা। যে কোনো পশু পাখি বা মানুষের গলার স্বর তারা হুবহু নকল করতে পারে। তারা নিজেদের পরিচয় দেয় ড্রাকো অর্থাৎ ড্রাগন বলে। তারা যে ড্রাকো মুখোশ পরে তা সংগ্রহ করতে গিয়েছিলাম ওখানে। সৈকত বলল, এই অদ্ভুত জায়গার খোঁজ আপনি পেলেন কোথায়, আর মুখোশটা কই? এই বলে সে ঘরের দেওয়ালগুলোর দিকে তাকালো সেটা খোঁজার জন্য। বিশুবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এমনিতে ড্রাকোরা এই জঙ্গলে জায়গা ছেড়ে বেরোয় না, কিন্তু দু একজন লোককে তারা মাঝে মাঝে বাইরে পাঠায় সভ্য পৃথিবী থেকে জিনিসপত্র সংগ্রহ করার জন্য। এক্ষেত্রে কিন্তু সভ্য পৃথিবী বলতে বোঝায় তরাইয়ের ছোট ছোট গ্রাম। ওরকমই এক গ্রামে আমার এক এজেন্টের সঙ্গে এক ড্রাকোর যোগাযোগ হয়েছিল। আমি খবর পেয়ে সেখানে পৌঁছাবার পর সেই ড্রাকোই আমাকে নিয়ে যায় পাহাড় জঙ্গল ঘেরা তাদের আস্তানায়। কথাগুলো বলতে বলতে বিশুবাবু চেয়ার ছেড়ে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে আবার ফিরে এলেন নিজের আসনে। তারপর টেবিল সংলগ্ন দেরাজ থেকে মাঝারি আকারের একটা চামড়ার ব্যাগ বের করে টেবিলের ওপর রাখলেন। তার ভিতর থেকেই বেরিয়ে এলো মুখোশটা, ড্রাগনের মুখোশ। বিশুবাবুর ঘরে ভয়ঙ্কর দেখতে আরও অনেক মুখোশ আছে, কিন্তু এমন বীভৎস হিংস্র মুখোশ এর আগে দেখেনি সৈকত। আঁশে ঢাকা মুখোশের মাথার দুপাশে আঁকা ভাটার মতো হিংস্র চোখ, স্ফীত নাসারন্ধ্র দিয়ে যেন আগুন বেরোচ্ছে। ছুচলো মুখমণ্ডলে হা করা চোয়ালের ওপর নিচে সার সার তীক্ষ্ণ দাঁত, আর তার ভেতর থেকে বেরিয়ে এসেছে লকলকে রক্তাক্ত সরীসৃপের চেরা জিভ। সব মিলিয়ে মুখোশটা যেন জিঘাংসার প্রতিমূর্তি। সৈকত চমকে উঠল মুখোশটা দেখে। বিশুবাবু বললেন, ড্রাকোদের বিশ্বাস এই মুখোশ পরলে নাকি অপদেবতাদের বশ করা যায়, নানা অতিপ্রাকৃত শক্তিকে জাগানো যায়। সৈকত বলল, এ মুখোশটা ওরা আপনাকে এমনিতেই দিয়ে দিল? প্রশ্নটা শুনে বিশুবাবু খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কিছু খরচ করতে হয়েছে, তবে তা বিশেষ কিছু নয়। আর এরপরই সৈকতকে তিনি বেশ কিছুটা অবাক করে দিয়ে বললেন, আমি এই মুখোশটা কয়েকদিনের জন্য আপনার কাছে রাখতে চাই। আশা করি আপনি আপত্তি করবেন না। সৈকত বলল, ঠিক আছে, কিন্তু আমার কাছে রাখতে চাইছেন কেন? মুখোশটা ব্যাগে ঢুকিয়ে তিনি বললেন, আসলে এই দোতলাটা আমি রিপেয়ার করব। জিনিসপত্র সব সরাতে হবে, মুখোশগুলো সব দেওয়াল থেকে নামাতে হবে চুনকাম করবার জন্য। কয়েকদিন লাগবে কাজ মিটতে। এই মুখোশটা কয়েকদিন আপনার কাছে থাকুক, তারপর এটা এনে নতুন দেওয়ালে টাঙাবো। সৈকত আর এই প্রসঙ্গে কথা বাড়াল না। বিশুবাবু এরপর তার অনুপস্থিতির সময়কালে শহরের খোঁজ খবর জানতে চাইলেন। এই নিয়ে আলোচনা শুরু হলো। শীতের বেলা ঘণ্টাখানেক গল্পগুজবের পর মুখোশের ব্যাগটা নিয়ে সৈকত যখন বাইরে বেরিয়ে এলো, তখন অন্ধকার নামতে শুরু করেছে। নিজের বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতে যাচ্ছিল সৈকত, তখনই পিছন থেকে ইংরেজিতে একটা প্রশ্ন কানে এলো। মিস্টার বিশুমিত্রর বাড়ি এটা? সৈকত পিছন ফিরে দেখল
গলির আধো অন্ধকারে তার কয়েক হাত তফাতে দাঁড়িয়ে আছে একজন লোক, গায়ে একটা উইন্ড চিটার। টুপিটা মুখের ওপর এমনভাবে নামানো যে লোকটার মুখ বোঝা যাচ্ছে না। সৈকত জবাব দিল, না, এটা ওর বাড়ি নয়। আপনি 3টে বাড়ি পেরিয়ে যান, তারপর যে গলির মুখ তাতে ঢুকে বিশুমিত্রর সদর দরজা। লোকটা তার কথায় মৃদু ঘাড় নেড়ে সেদিকে এগিয়ে গেল। বাড়ি ফিরে মুখোশের ব্যাগটা সৈকত যত্ন করে তার আলমারিতে রেখে দিল। পরদিন ভোরে উঠে আবার অফিসে ছুটতে হবে। সোমবার কাজের চাপ আবার বেশি থাকে। কাজেই রাত 8টা নাগাদ খাওয়া সেরে দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ল সৈকত। ঘণ্টা 4 পর হঠাৎ যেন ঘুমটা ভেঙে গেল তার। সৈকতের মনে হলো বিশুবাবুর দোতলা থেকে যেন বার কয়েক আর্তনাদের শব্দ কানে এলো। ঘুম চোখে উঠে জানলাটা খুলল সৈকত, কিন্তু সঙ্গে সঙ্গেই সেই আর্তনাদ যেন থেমে গেল। জানলার তফাতেই নিঝুম হয়ে দাঁড়িয়ে আছে বিশুবাবুর বাড়ি। কোনো আলো জ্বলছে না। হয়তো আর্তনাদটা নিজের মনের ভুল, এই ভেবে শুয়ে পড়ল সৈকত। পরদিন ভোরে ঘুম থেকে উঠে অন্য একটা শব্দ শুনতে পেল সে, কোকিলের ডাক। বিশুবাবুর বারান্দার দিক থেকেই এসেছে। জানলা খুলতেই ভোরের আলো ছড়িয়ে পড়ল সৈকতের ঘরে, কিন্তু পাখির ডাকটা বন্ধ হয়ে গেল। পাখিটাকে দেখতেও পেল না সে। সোমবার অফিসে কাজের চাপ বেশি থাকে, সপ্তাহের প্রথম দিন। সারাদিন আর বিশুবাবুর কথা মাথায় ছিল না সৈকতের। অফিস করে যখন সে পাড়ায় ফিরল, তখন গলির ল্যাম্পপোস্টে হলদেটে আলো জ্বলে উঠেছে। বিশুবাবুর বাড়ির কাছে এসে হঠাৎই কেন জানি না তার মনে পড়ে গেল গতকাল রাতে ঘুম চোখে শোনা আর্তনাদের কথা। বিশুবাবু তার দোকান বন্ধ করে সাধারণত সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে আসেন। সৈকতের এখন ফিরে তেমন কাজ নেই, তাই সে ঢুকে পড়ল বিশুবাবুর বাড়িতে। বিশুবাবু আছেন নাকি? বিশুবাবু! হাঁক দিতে দিতে সিঁড়ি দিয়ে উঠে সৈকত পা রাখল বিশুবাবুর বৈঠকখানায়। নিজের চেয়ারে বসে কি যেন করছিলেন তিনি। সৈকত ঘরে ঢুকতেই চমকে উঠে তার দিকে তাকালেন তিনি। বিশুবাবুর মাথায় টুপি, গলায় মাফলার, হাতে দস্তানা। সৈকত একটা চেয়ার টেনে নিয়ে বিশুবাবুর মুখোমুখি বসে জানতে চাইল, সেজেগুজে বসে আছেন, বাইরে বেরোবেন নাকি? বিশুবাবু কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে অস্পষ্টভাবে বললেন, গলায় ভীষণ ব্যথা, ডাক্তার দেখাতে যাব। সৈকত দেওয়ালগুলোর দিকে তাকাতে তাকাতে বলল, পাহাড়ের দেশে গিয়েছিলেন তো, মনে হয় এটা তার রিয়াকশন। দার্জিলিং থেকে ফিরে আমার একবার এরকম হয়েছিল। বিশুবাবু তার কথায় শুধু ঘাড় নাড়লেন। সৈকত জানতে চাইল, কোন ডাক্তারকে দেখাতে যাচ্ছেন? বিশুবাবু আবার অস্পষ্টভাবে বললেন, দেখি কাকে পাই, গলায় খুব ব্যথা, সরি, কথা বলতে পারছি না। তারপর তিনি উঠে দাঁড়ালেন, সম্ভবত বেরোবার জন্য। সৈকত উঠে পড়ল। তারপর বলল, ঠিক আছে, একটু সাবধানে থাকবেন, ওষুধপত্র খেলেই ঠিক হয়ে যাবে। সৈকতের ইচ্ছে ছিল রাতের চিৎকারের শব্দের ব্যাপারে একবার তাকে জিজ্ঞেস করে। বিশুবাবু কথা বলার মতো অবস্থায় নেই বলে সে আর কথাটা জানতে চাইল না। কিন্তু ঘর ছাড়ার আগে আরও একবার দেয়ালগুলোর দিকে তাকাতেই হঠাৎ কেন জানি তার মনে হলো এ ঘরে কি একটা জিনিস যেন অনুপস্থিত। সৈকত বাড়ি ফিরে এলো। খাওয়া সেরে অন্য দিনের মতো ঠিক সময় ঘুমিয়ে পড়েছিল সে, কিন্তু মাঝরাতে এদিনও ঘুম ভেঙে গেল তার। তবে চিৎকার শুনে নয়, জানলাটা ভালো বন্ধ হয়নি, পাল্লাটা একটু ফাঁক করা, ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। সৈকত উঠে জানলাটা বন্ধ করতে যেতেই তার এক চিলতে ফাঁক দিয়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। চাঁদের আলো এসে পড়েছে সামনের কুয়াশা মাখা বারান্দায়। সেই বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে অদ্ভুতভাবে সৈকতের জানলার দিকে উকি ঝুঁকি দিচ্ছেন বিশুবাবু।
সৈকতের ঘরে বাতি নেভানো বলে তাকে দেখতে পাচ্ছেন না তিনি, কিন্তু স্পষ্টতই তার ঘরটা দেখবার চেষ্টা করছেন তিনি। তবে কি বিশুবাবু এত রাতে তাকে খুঁজছেন? সৈকত এই ভেবে তার সঙ্গে কথা বলার জন্য পাল্লাটা খুলল, কিন্তু পর মুহূর্তেই বিশুবাবু অদৃশ্য হয়ে গেলেন কুয়াশা মাখা ভুতুরে বারান্দার এক কোণে। আর এলেন না। ভারী অদ্ভুত ব্যাপার তো। তার তো ঠান্ডা লেগেছে। মাঝরাতে ঠান্ডায় দাঁড়িয়ে তিনি কি করছিলেন? অমনভাবে অদৃশ্যই বা হলেন কেন? সৈকতের ব্যাপারটা বোধগম্য হল না। জানলা বন্ধ করে আবার সে বিছানায় এলো, কিন্তু ঘুম আর এলো না। আরও কিছুক্ষণ পর প্রায় শেষ রাতের দিকে স্পষ্ট দুবার আর্তনাদ শুনতে পেল সৈকত। আর স্পষ্টতই সেটা ভেসে এলো বিশুবাবুর বাড়ির দিক থেকেই। গলাটাও যেন বিশুবাবুরই। খাটে উঠে বসল সৈকত। অনেক ভেবেও ব্যাপারটার সে সমাধান করতে পারল না। একসময় কোকিলের ডাক শোনা গেল বিশুবাবুর বাড়ির দিক থেকে। ভোর হয়ে এলো। অফিসে এদিন চাপ একটু কম ছিল। রাতে ঘুম হয়নি। টিফিনের পর চেয়ারে বসে একটু ঢুলছিল সৈকত। রাতের ব্যাপারটা মাঝে মাঝেই মাথায় হানা দিচ্ছে। আশপাশে চেয়ারে বসে তার কলিগরা নিজেদের মধ্যে নানান কথা আলোচনা করছিল। কি একটা প্রসঙ্গে যেন একজন বলল, আজকাল তো কলকাতা শহরে পাখি দেখাই যায় না। কথাটা কানে যেতেই সৈকত ঢোলুনি অবস্থাতেই বলল, আমাদের পাড়ায় কিন্তু আছে। আজ ভোরেও আমি কোকিলের ডাক শুনেছি। গতকালও এই ডাকে আমার ঘুম ভেঙেছে। এই কথা শুনে পাশের চেয়ারে বসা এক কলিগ বলল, ঘুমের ঘোরে কি বলছেন মশাই? শীতের ভোরে কোকিল ডাকে? কোকিল তো বসন্তের পাখি। ঢুলুনি কেটে গেল সৈকতের। লোকটা তো ঠিকই বলল। ব্যাপারটা তো মাথায় আসেনি। তার পাড়ায় শীতে কোকিল ডাকে কিভাবে? রাতের আর্তনাদের মতো এটাও তো এক রহস্যময় ব্যাপার। সৈকত ভেবে নিল ফেরার পথে একবার সে বিশুবাবুর বাড়ি ঢু মারবে। সন্ধ্যের পর পাড়ায় ফিরে সে গিয়ে ঢুকল বিশুবাবুর বাড়িতে। তিনি তার রিভলভিং চেয়ারে দেওয়ালের দিকে পেছন ফিরে বসেছিলেন। সৈকত তার মুখোশ ঘরে পা রাখতেই তিনি আমি একটু আসছি বলে পাশের একটা ঘরে তাড়াতাড়ি ঢুকে গেলেন। সৈকতের ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। সে ঘরে বসে দেওয়ালের গায়ের মুখোশগুলো দেখতে দেখতে বিশুবাবুর প্রতীক্ষা করতে লাগলো। কিন্তু আজও কেন জানি না তার মনে হলো এ ঘরে কি একটা জিনিস যেন নেই। কিন্তু ব্যাপারটা সে ধরতে পারল না। মিনিট 10 পরই বিশুবাবু ফিরে এসে নিজের চেয়ারে বসলেন। সিলিং থেকে নেমে আসা ফ্যাকাশে আলোয় তার মুখটা কেমন যেন গম্ভীর মনে হলো সৈকতের। সৈকত তাকে প্রথমে প্রশ্ন করল, আপনার শরীর কেমন আছে? ভালো না, সংক্ষিপ্ত উত্তর দিলেন তিনি। একটু ইতস্তত করে সৈকতের পর বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। পরপর দুরাত আপনার বাড়ি থেকে কেমন যেন চিৎকারের শব্দ শুনলাম। আপনারই তো গলা মনে হলো, ব্যাপারটা কি? বিশুবাবু কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে জবাব দিলেন, আমি চিৎকার করিনি। সৈকত এবার একটু আমতা আমতা করেই বলল, কিন্তু আমি তো স্পষ্ট শুনেছি। বিশুবাবু এবার বেশ উত্তেজিত হয়ে বলে উঠলেন, বলছি তো আমি ব্যস্ত আছি, বিরক্ত করবেন না, আপনি এবার আসুন। সৈকত হতভম্ব হয়ে গেল তার ব্যবহারে। আর থাকা চলে না। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে এলো। একতলার উঠোন অতিক্রম করে সে যখন সদর দরজার দিকে এগোতে যাচ্ছে, তখনই একতলার কোনো একটা ঘর থেকে সে শুনতে পেল একটা চিৎকার, কেমন যেন একটা গোঙানির শব্দ। গলাটা কার তা সে ঠিক ধরতে পারল না, তবে সেটা মানুষেরই গলার শব্দ। বিশুবাবু কাউকে তার বাড়িতে আটকে রেখেছেন। রাতের শব্দটা তাহলে কি বিশুবাবু নয়, সেই লোকটারই আর্তনাদ?
কিছু বুঝতে না পেরে সৈকত বেরিয়ে এলো বাড়ি থেকে। গলির মুখে পাশের বাড়ির রোয়াকে বসেছিলেন অঘোরবাবু। একই পাড়ার লোক হিসেবে মুখ চেনাচেনি আছে তার সঙ্গে। বিশুবাবু সদর থেকে সৈকতকে বেরিয়ে আসতে দেখে পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বললেন, বিশুবাবু কি বাড়িতে চিড়িয়াখানা খুলেছেন? দুদিন ধরে দুপুরবেলা নানা রকম পশু পাখির ডাক শোনা যাচ্ছে। সৈকত একটু থমকে গেল তার কথা শুনে। তারপর জানি না বলে হাঁটা লাগালো নিজের বাড়ির দিকে। সৈকত বাড়িতে ফিরে এলো। বেশ অপমানিত বোধ করছে সে বিশুবাবুর ব্যবহারে। সে ভাবল তার কাছে রাখা মুখোশটা কালই ফিরিয়ে দেবে বিশুবাবুকে। আলমারি থেকে ব্যাগটা নিয়ে মুখোশটা বের করে সেটা সৈকত একবার দেখল। তারপর মুখোশটা টেবিলে রেখে দিল। ঘরের কাজকর্ম রাতের খাওয়া মিটে যাওয়ার পর বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল সৈকত। জানলার পাল্লাটা ইচ্ছে করেই কিছুটা ফাঁক করে রেখেছে সে। সেটার ফাঁক দিয়ে বিশুবাবুর বারান্দা দেখা যাচ্ছে। ঘুম আসছে না সৈকতের। বিশুবাবুর বাড়ির ব্যাপারটা, তার আচরণ বেশ গোলমেলে লাগছে। পুরো ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তার বাড়ি থেকে আর্তনাদের শব্দ, পশু পাখির ডাক শোনা যাচ্ছে কেন? অন্ধকার ঘরে শুয়ে রহস্য ভেদের চেষ্টা করতে লাগলো সে। বাইরে রাত বাড়তে লাগলো। কুয়াশাও নামতে শুরু করলো তার সঙ্গে। একটা কুকুর কোথাও যেন কেঁদে উঠল। পাড়াটা নিঝুম হয়ে গেল। তারপর এর কিছুক্ষণের মধ্যেই খাটে শোয়া অবস্থাতেই সৈকত দেখল সন্তর্পণে বারান্দায় এসে দাঁড়ালেন বিশুবাবু। চাদর মুড়ি দেয়া থাকলেও তাকে চিনতে পারল সৈকত। তারপর বিশুবাবু উকি ঝুঁকি মারতে শুরু করলেন তার জানলার দিকে। সৈকত মরার মতো চুপচাপ শুয়ে তাকে লক্ষ্য করতে লাগল। বিশুবাবু মনে হয় একসময় নিশ্চিন্ত হলেন সৈকত ঘুমিয়ে পড়েছে এই ভেবে। তিনি বারান্দা থেকে একটা লম্বা আকশি তুলে নিয়ে সেটা সৈকতের জানলার দিকে বাড়িয়ে তা দিয়ে পাল্লাটা বেশ অনেকটা ফাঁক করলেন। তারপর আকশি সরিয়ে নিয়ে একটা টর্চ বের করে আলো ফেললেন সৈকতের ঘরে। সরু টর্চের আলো সৈকতের দেহ ছুঁয়ে ঘুরে বেড়াতে লাগলো ঘরের ভেতর। হঠাৎ আলোটা এসে থেমে গেল টেবিলের ওপর রাখা মুখোশটার উপর। বিশুবাবুর মুখ থেকে চাদরটা খসে গিয়েছে। সৈকত দেখল চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা বিশুবাবুর মুখটা কেমন যেন চকচক করছে, যেন আলো ফেলে এই জিনিসটাই খুঁজছিলেন তিনি। আর এর ঠিক পরেই হঠাৎ একটা চিৎকার ভেসে এলো বিশুবাবুর বাড়ির ভেতর থেকে। ঠিক সেই মুহূর্তেই সৈকত উঠে বসে জানলা দিয়ে বলে উঠল, বিশুবাবু, ও বিশুবাবু, কি দেখছেন আপনি? পর মুহূর্তেই বিশুবাবু অদৃশ্য হয়ে গেলেন বাড়ির ভেতর। সৈকত সঙ্গে সঙ্গে মনস্থির করে নিল এখনই সে যাবে বিশুবাবুর বাড়ি। একটা বোঝাপড়ার প্রয়োজন। টেবিল থেকে মুখোশটা তুলে নিয়ে কিছুক্ষণের মধ্যেই রাস্তায় নেমে এলো সৈকত। শীতের রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। কুয়াশা মাখা রাস্তায় খয়াটে আলো ছড়াচ্ছে ল্যাম্পপোস্ট। গলি দিয়ে এগিয়ে সৈকত সোজা গিয়ে ঢুকল বিশুবাবুর বাড়িতে। অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠে বিশুবাবুর বৈঠকখানার দরজায় টোকা দিল সে। কয়েক মুহূর্ত পর দরজা খুললেন তিনি। চোখে মুখে স্পষ্ট অসন্তোষের ছাপ। তিনি বললেন, এত রাতে আবার এসেছেন কেন? সৈকত বেশ ঝাঁজের সঙ্গে জবাব দিল, গল্প করতে আসিনি, কয়েকটা ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। কিছু প্রশ্ন আছে। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, রুক্ষভাবে বললেন বিশুবাবু। এরপর তিনি সম্ভবত সৈকতের মুখের ওপর দরজা বন্ধ করে দিতে চাইছিলেন, কিন্তু ঠিক তখনই তার নজর গেল সৈকতের হাতে ধরা মুখোশটার দিকে। তার মুখের ভাব মুহূর্তের মধ্যে যেন বদলে গেল। বেশ মোলায়েম স্বরে তিনি বললেন, দিন, মুখোশটা আমাকে দিন। সৈকত বলল, এটা দিতেই তো এসেছি, কিন্তু তার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে। আপনি আমার জানলায় লুকিয়ে উকি মারেন কেন?
একটু আগে আকশি দিয়ে জানলা ফাঁক করে টর্চের আলো ফেলেছিলেন কেন? বিশুবাবু কোনো জবাব না দিয়ে কয়েক পা পিছিয়ে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন সৈকতের দিকে। সৈকত ঘরে ঢুকে কয়েক পা এগিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আরও প্রশ্ন আছে। আপনার বাড়ি থেকে ইদানিং নানা ধরনের পশু পাখির ডাক শোনা যায় কেন? সবচেয়ে বড় কথা, রাতের বেলা কার চিৎকার ভেসে আসে আপনার বাড়ি থেকে? বিশুবাবু একই রকম চুপ করে রইলেন। সৈকত এক ঝলকে তাকিয়ে নিল ঘরের চারপাশে। মুহূর্তের জন্য তার মনে হলো কি একটা জিনিস যেন ঘরে নেই। ব্যাপারটা সে ধরেও ধরতে পারছে না। বিশুবাবুকে চুপ করে থাকতে দেখে সে বলল, আমার প্রশ্নের কিন্তু উত্তর পেলাম না। কার চিৎকার শোনা যায়? আমার ধারণা এ বাড়িতে আপনি কাউকে আটকে রেখেছেন। চিৎকারটা তারই। লোকটা পশু পাখির ডাক নকল করতে পারে। সম্ভবত সে সেই জায়গার লোক যেখান থেকে মুখোশটা আপনি এনেছেন। কিন্তু তাকে আটকে রেখেছেন কেন? বিশুবাবু তার কথা শুনে কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, আপনার প্রশ্নের জবাব পেলে সত্যি মুখোশটা আমার হাতে দেবেন তো? হ্যাঁ, দেব, জবাব দিল সৈকত। বিশুবাবু আর কোনো কথা না বলে ইশারায় তাকে অনুসরণ করতে বললেন। ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলেন তিনি, তার পিছনে সৈকত। একতলার বারান্দার শেষ প্রান্তে একটা তালাবন্ধ ঘরের সামনে এসে বাইরে থেকে সুইচ টিপে ঘরের ভেতরের আলো জ্বাললেন তিনি। তারপর চাবি বের করে তালা খোলার আগে সৈকতকে তিনি বললেন, দিন, মুখোশটা এবার দিন। আপনার সব কৌতূহলের নিরসন করছি আমি। সৈকতের মনে হলো বিশুবাবুর গলাটা এবার কেমন যেন অন্যরকম শোনালো। সৈকত আর কথা না বাড়িয়ে এবার মুখোশটা তুলে দিল তার হাতে। তালা খুলে ঘরে ঢুকল দুজন। ঘরের এক কোণে ধুলোর মধ্যে শুয়েছিল হাত পা বাঁধা একজন লোক। তারা ঘরে ঢুকতে লোকটা হুড়মুড়িয়ে উঠে বসল, আর সে লোককে দেখেই চমকে উঠল সৈকত। আরে, এও তো বিশুবাবু। দুজন বিশুবাবু, একজন তার পাশে দাঁড়িয়ে আর একজন দড়ি বাঁধা অবস্থায় মেঝেয় বসে। কেমন করে সম্ভব? আর এরপরই সৈকতের পাশে দাঁড়ানো বিশুবাবু হঠাৎ একটানে খুলে ফেলল তার মুখোশটা। সৈকতের পাশে এবার দাঁড়িয়ে আছে অন্য একটা লোক। তার চ্যাপ্টা নাক, নরুন চেরা চোখ, মাথায় ছোট ছোট চুল, ঠিক পাহাড়ি লোকেদের মতো দেখতে। সৈকত এবার বুঝতে পারল কেন তার বিশুবাবুর বৈঠকখানায় ঢুকলে মনে হচ্ছিল কি একটা জিনিস যেন ঘরে নেই। যা ছিল না তা হলো বিশুবাবুর সেই ল্যাটেক্সের মুখোশটা, যা পরে এতক্ষণ বিশুবাবু সেজেছিল তার পাশে দাঁড়ানো লোকটা। সে লোকটা এবার নিজেই সৈকতের উদ্দেশ্যে বলল, আমার নাম ড্র্যাকো থুপা। সেদিন আমি আপনার কাছে এই বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেছিলাম। আপনাকে এই বাড়ির থেকে বেরোতে দেখে আমার ধারণা হয়েছিল যে আপনার বাড়িতে আমার এই পবিত্র মুখোশটিকে চালান করেছে বিশ্বমিত্তির নামে এই লোকটা। আপনার সাথে দেখা হওয়ার দিন আপনি একটা ব্যাগ নিয়ে এই বাড়ি থেকে আপনার বাড়িতে ফিরছিলেন। মুখোশের খোঁজেই আপনার ঘরে টর্চের আলো ফেলেছিলাম। আমাকে ক্ষমা করবেন। বিশুবাবু সেজে আপনাকে প্রতারিত করার ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়েই কাজটা করতে হয়েছে। সৈকত একবার লোকটার দিকে তাকিয়ে আর একবার বিশুবাবুর দিকে তাকিয়ে বিস্মিতভাবে লোকটাকে বলল, এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশুবাবুকে আপনি আটকে রেখেছেন কেন? লোকটা এবার বিশুবাবুর দিকে তাকিয়ে প্রথমে বলল, এসব কথা ওকে জিজ্ঞেস করুন। তারপর বলল, উনি মুখোশটার খোঁজ দিচ্ছিলেন না, তাই বিশ্বাস করে এই লোকটাকে আমার সাথে আমার গ্রামে নিয়ে গেছিলাম। কিন্তু আমাদের এই পবিত্র মুখোশ মন্দির থেকে চুরি করে উনি পালিয়ে এলেন। তবে ওর মনে হয় ধারণা হয়েছিল আমি ওর পিছু নিতে পারি, তাই মুখোশটা আপনার কাছে উনি পাচার করে দিলেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার সাথে আমার গ্রামে যেতে পারেন। সৈকত লোকটার কথা শুনে বিশুবাবুকে জিজ্ঞেস করল, এ কি ঠিক বলছে? সৈকতের কথার জবাব না দিয়ে মাথা নিচু করে বসে রইলেন বিশুমিত্তির। সৈকত বুঝল লোকটার কথা সম্ভবত মিথ্যে নয়। ড্রাকো থুপা নামের লোকটা এরপর সৈকতকে বলল, পশু পাখির ডাকগুলো নিশ্চয়ই আপনার সন্দেহ বাড়িয়ে দিয়েছিল। আসলে আমরা প্রকৃতির সন্তান, ওগুলো আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। এবার আমি চাচ্ছি
অনেক দুর্গম পথ আমাকে পাড়ি দিতে হবে। সৈকত বাধা দিল না। মুখোশটা নিয়ে ঘর ছেড়ে উঠোন পেরিয়ে বাইরে কুয়াশায় হারিয়ে গেল লোকটা। মাথা নিচু করে বসে বিশুবাবু। সৈকত তার বাঁধন খুলে দিয়ে কোনো কথা না বলে বাড়ির বাইরে বেরিয়ে এলো। শুনলেন ড্রাগনের মুখোশ, রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। ড্রাকোথুপার চরিত্রে সায়ন, অফিসের কলিগ সার্থক, অঘোরবাবু, বিশুবাবু, সৈকত এবং গল্পপাঠ অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো ড্রাগনের মুখোশ। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।